লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজা মনি পর্ব ৩৪। অপরিচিত এক মেয়েকে নিশ্চুপ বসে থাকতে দেখে মেহেরের অন্তর্দিনের শান্ত সমুদ্র মুহূর্তেই তীব্র অস্থিরতায় অদৃশ্য ঝড়ে উত্তাল হয়ে ওঠে। দৃশ্যটির আকস্মিকতা তার চিন্তাকে অস্বস্তির ঘন কুয়াশায় ঢেকে ফেলে দেয়। এক নিঃশব্দ চাপা উদ্বেগ ক্রমে ক্রমে নিজের অবস্থান ধীর করে তুলতে চাইছে। মেহেরের ভেতর তোলপাড় করছে, কিন্তু সে নিককে বিশ্বাস করে। তার নিক তার সাথে কোনোদিনও বিশ্বাসঘাতকতা করবে না। দুনিয়া উল্টে গেলেও তাকে ঠকাবে না। কিন্তু এত সুন্দর মেয়ে ওনার রুমে কি করছে? ওনার কোনো বিজনেস পার্টনার? নিজের মনকে নিজে সান্ত্বনা দেওয়ার চেষ্টা চালাচ্ছে সে। মেহের পুনরায় ভাঙা ভাঙা গলায় বলে, কে তুমি? এত সুন্দর, এত স্নিগ্ধ, চোখ ধাঁধিয়ে যাচ্ছে আমার। চুপ করে কেন আছো? অ্যানি মেহেরকে ভালোভাবে পরখ করে। তার বয়সেরই হবে মেয়েটা, 5 ফুট 4, এমন হাইট হবে হয়তো। তার থেকে একটু লম্বা, গায়ের রং একদম ধবধবে ফর্সা। মেয়েটা যে বিদেশি বুঝতে বাকি নেই। তবে আশ্চর্য হচ্ছে এটা ভেবে, মেয়েটা কে? তার বন্দি জীবনে নিকের ম্যানশনে কোনো নারীকে সে দেখেনি। একমাত্র চিত্রা মাসিকে ছাড়া কেউ ছিল না। এখন বর্তমানে যে পাপে ঢাকা মিনারে আছে, এখানেও নারী বলতে কোনো অস্তিত্ব নেই। মেয়েদের ঘৃণা করা ব্যক্তিটার মিনারে এই মেয়েটাকে এত গার্ডের নজর থেকে কিভাবে আসলো এখানে? পুরো মিনারের চারপাশে গার্ড দিয়ে তালাবদ্ধ রাখা, সেখানে এই মেয়ে কিভাবে ভেতরে ঢুকেছে? কে ও? মেয়েরের কাপা ঠোঁট আর চোখের পানি এনে দৃষ্টি এড়ায় না। মেহেরকে এমন অস্বাভাবিক আচরণ করতে দেখে এনে আশ্চর্য হয়। দীর্ঘশ্বাস ফেলে শরীরের ওপর থেকে চাদরখানা সরিয়ে ফেলে। তেমন একটা ঠান্ডা লাগছে না এখন, পুরো শরীর মোটামুটি গরম হয়ে আছে। দুর্বল শরীরটা নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায়। মেহেরের থেকে দূরত্ব বজায় রেখে তার চোখে চোখ রাখে, নিজেকে স্বাভাবিক করে বলে, আমি একজন কারাদণ্ড আসামি। আপনি কে? মেহের তীক্ষ্ণ চোখে তাকায়। কারাদণ্ড আসামি? এটা কেমন পরিচয়? কারাদণ্ড আসামি হলে গ্যাংস্টার বসের মিনারে কি করছে? তাছাড়া যে বেডরুমে সামান্য পিঁপড়া প্রবেশ করে কিনা সন্দেহ, সেই বেডরুমে এক যুবতী কি করছে? মেহের গলা ভিজিয়ে বলে, কারাদণ্ড আসামি হলে গ্যাংস্টার বসের বেডরুমে কি করছো? অ্যানি মুচকি হেসে বলে, আপনার পরিচয়টা বললেন না মিস। অ্যানির হাসিতে মেহের অবাক হয়ে যায়। এটা মুচকি হাসি হলেও হাসিতে প্রচুর রহস্য ছিল, কিন্তু সরল মেহের সেটা অনুভব করতে পারল না। মেহের 2 কদম এগিয়ে এসে বলে, আমি মেহেরিমা মেহের। আর একটা পরিচয় আছে, তুমি আরিশ ভাইয়াকে চিনো? অ্যানি তীক্ষ্ণ দৃষ্টি ফেলে গম্ভীর হয়ে বলে, ক্রিমিনাল লিডার আরিশ, গ্যাংস্টার বসের ডান হাত। মেহের হাসি দিয়ে বলে, আমি ওনার ছোট বোন। কার? গ্যাংস্টার বস নিক জেবরান নাকি ক্রিমিনাল লিডার আরিশ ইলহামের? আরিশ ইলহাম। অ্যানি কিছুক্ষণ তাকিয়ে থাকে মেহেরের দিকে, এরপর দৃষ্টি ফিরিয়ে কাঁধ নাড়িয়ে তাচ্ছিল্যে বলে, ওনাদের পরিবারও আছে, নিজের বোন আছে, অথচ অন্যের বোনকে বলি দিতে বুক কাঁপে না। মেহের মাথা নিচু করে ফেলে। মেহের কি আদৌ আরিশের নিজের বোন? আপন নয়, তবে রক্তের না হয়েও আত্মার সম্পর্ক। মেহের কথাটা এড়িয়ে গিয়ে বলে, প্রশ্নের উত্তর পেলাম না। অ্যানি পিছনে ঘুরে বিছানার দিকে এগিয়ে যায়। এরপর নরম বিছানার এক কোণায় বসে বলে, বলেছি তো কারাদণ্ড আসামি। জীবন অনেক পাপ হয়তো করেছিলাম, সেই শাস্তিস্বরূপ রায় পেয়েছে এই 4 দেওয়ালের ভেতরে বন্দিদশা জীবন। এইটাই কাটাচ্ছি হাসি মুখে। মেহের ভ্রুকুচকে ফেলে। এত রহস্য পেঁচানো কথা মেহের বুঝতে পারে না। মেহের শান্ত গলায় বলে, এত কঠিনভাবে বুঝি না, একটু সহজ করে বলো। অ্যানি মেহেরের দিকে তাকিয়ে বলে, বয়স কত তোমার? 18 হয়েছে কয়েকদিন আগে। অ্যানি ভ্রু নাচিয়ে বলে, আমার সমান তুমি। আমারও 18 হয়ে গিয়েছে, তবে 2-1 মাসের ছোট হলেও হবে। বয়স সমান। আমার ভাষা তো বোঝার কথা। বিশ্বের নাম্বার 1 ক্রিমিনালের বোন তুমি। তার থেকেও বড় পরিচয়, বিকৃত মস্তিষ্কের সাইকোপ্যাথ নিক জেবরানের ভবিষ্যৎ সঙ্গী। এত সরল হলে এদের সাথে বাঁচবে কিভাবে? মেহের অবাকের পর অবাক হচ্ছে। নিককে বিকৃত মস্তিষ্কের সাইকোপ্যাথ বলাটা সে পছন্দ করেনি। কেন যেন রাগ লাগলো খুব। হয়তো ভালোবাসার মানুষটাকে খারাপ বলায় কিছুটা রাগ হয়েছে। কিন্তু সে নিককে পছন্দ করে এটা তো বাহিরের কেউ জানে না। তাহলে উনি কিভাবে জানলো? মেহের শুকনো ঢোক গিলে বলে, তুমি কিভাবে জানো এত সব? কোনটা জানার কথা বলছো? আমি ওনার ভবিষ্যৎ ওয়াইফ হব, এটা তো বাহিরের কেউ জানে না। অ্যানি অদ্ভুতভাবে তাকিয়ে বলে, তোমার কেন মনে হলো আমি বাহিরের কেউ? এমনও তো হতে পারে তোমার থেকে এই বাড়িতে আমার অধিকার বেশি। মেহের ঘন ঘন শ্বাস টেনে কপাল কুঁচকে বলে, মানে কি বলতে চাইছো? এই বাড়িতে আমার থেকে তোমার অধিকার বেশি এর অর্থ? মুচকি হেসে বলে,
আরে রিল্যাক্স মেহের, মজার ছলে বলেছি। এতটা ভয় কেন পাচ্ছ তুমি? এই বাড়িতে বাস্তবিকভাবে আমার অধিকার থাকলেও সেটা কোনোদিন গ্রহণ করব না। তোমার থেকে ভুতুড়ে মনে হয় না? দেয়ালে দেয়ালে কেমন অস্ত্র এসব আট করে রেখেছে। একজন সাইকোর বাড়ি নর্মাল ভাবাটাও বোকামি। মেহের আচমকা চেঁচিয়ে ওঠে, বারবার ওনাকে সাইকো অসুস্থ কেন বলছো? উনি অনেক ভালো। অ্যানি চোখ ছোট ছোট করে বলে, কতটুকু যেন, কতটা দৃশ্যের সাথী হয়েছো? অনেকগুলোর হয়েছি। অ্যানি ঠোঁট বাঁকিয়ে হেসে ঠোঁট কামড়ে ধরে বলে, কখনো জ্বলন্ত কয়লার উপর দিয়ে হেঁটেছো, চাবকের আঘাতে রক্তাক্ত হয়েছো, জীবন্ত মাটির নিচে হিংস্র পশুর সাথে থেকেছো, অন্ধকারে বিকৃত খুনের দৃশ্য আর শব্দ শুনে কোনোদিন মানসিক যন্ত্রণায় ছটফট করেছো, চারদিকে রক্ত, মানুষের গলিত লাশ, বুক কাটা, কলিজা টেনে নিয়ে আসা, চোখ উঠানো, জিহ্বা বের করা, আরও বহুভাবে বিকৃত লাশ রক্ত চুয়ে চুয়ে পড়ছে দেওয়ালে, মেঝেতে, আবছা অন্ধকার রুমে। কখনো অতীতের সামান্য কাহিনী বলতে গিয়ে মানসিক আঘাতে ছটফট করেছো? মেহের চোখ মুখ বিকৃত করে ফেলে। ছি, কিসব ভয়ানক কথাবার্তা। এইসবের সম্মুখীন কেন হতে যাব? হবেও না কোনো দিন, কারণ তোমাকে বাঁচাতে তোমার ভাই আছে, তোমার ভবিষ্যৎ লাইফ পার্টনার আছে। দুনিয়া ধ্বংস করে হলেও তোমাকে সেই নরক থেকে ছিনিয়ে আনবে। কিন্তু এইসব সম্মুখীন যে হয়েছে, তাকে কে বাঁচাবে? কার কাহিনী বলছো এইসব বিকৃত কাহিনীর সাথে? নিকের কি সম্পর্ক? ও নারী জাতিকে ঘৃণা করে, একমাত্র আমি ছাড়া জানা মতে কোনো মেয়ের সামনে গিয়ে দাঁড়ায় না। তুমি কি আমি জানি না, এই রুমে কি করছো সেটাও জানি না, তবে এইটুকু জানি, নিকের সাথে তোমার গভীর কোনো সম্পর্ক নেই। কারণ সে জানে খুব ছোট থেকে ওর ভালোবাসাতে উন্মাদ আমি, জানার পরও কোনোদিনও ঠকাবে না আমাকে। উনি গ্যাংস্টার, পাপের সর্দার জেনেও ভালোবেসেছি পাগলের মতো। তুমি বললে না কয়টা খুনের সম্মুখীন হয়েছি? বাস্তবে কোনোদিন খুনের সম্মুখীন হইনি। আমি কোনোদিন বাহিরের জগতে একা পা রাখি না। শত্রুদের কারণে চার দেওয়ালের ভেতর আমার বসবাস, তবে জানি উনি খুব খারাপভাবে খুন করে। অ্যানি দৃষ্টি মেঝেতে রেখে বিড়বিড় করে বলে, একবার যদি নিজ দৃষ্টিতে ওনার আসল রূপ দেখতে পারতে, তাহলে হয়তো ভালোবাসার আগে ভয়ে দুমড়ে মুচড়ে যেতে। সরল হয়েও অনেক সাহসী তুমি মেহের। ওনার মতো এমন হার্টলেস জানোয়ারকে ভালোবাসার মতো দুঃসাহস দেখিয়েছো। মেহেরের কান অবধি কথাটা গেল না। অ্যানি শব্দ করে বলে, আগুনে ঝাঁপ দেওয়ার জন্য অভিনন্দন তোমাকে। যাক, কোনো সাধারণ মেয়েও তাহলে একজন সাইকোপ্যাথকে ভালোবাসার ক্ষমতা রাখে। মেহের ফুঁপিয়ে ওঠে, উনি সাইকোপ্যাথ নয়, ওনাকে কেন অসুস্থ বলছো তুমি? প্রচণ্ড ভালোবাসে আমাকে, ওনাকে কেউ সাইকোপ্যাথ বললে আমার সহ্য হয় না। অ্যানি ঠোঁট কামড়ে হাসলো। সে নিককে কত ক্যাটাগরির গালি দেয়। মেয়েটা যদি এইসব শোনে তাহলে তাকে একদম মেরেই ফেলবে। মেহেরের বাচ্চামো দেখে অ্যানি মুচকি হাসে। মেহেরের দিকে তাকিয়ে বলে, তুমি জানো তোমার মনের মতো তুমিও অনেক সুন্দর। মেহেরের কান্না বন্ধ হয়ে যায়। নাক টেনে চোখের পানি মুছে বলে, জানি, তানভি আপু প্রায় বলে। অ্যানি কপাল কুঁচকে বলে, তানভিকে? তানভি নামটা মাথায় আসতেই মেহের অস্থির হয়ে ওঠে। তাকে একা নিচে রেখে এসেছে সে। অ্যানিকে নিকের রুমে দেখে চিন্তায় এতটাই অস্থির হয়ে গিয়েছিল যে তানভির কথাটা মাথায় আসেনি। কিন্তু এখন তানভি আপুকে ডাকতে গেলে গার্ড যদি আর রুমে প্রবেশ করতে না দেয়। মেহের অ্যানির কাছে এসে বলে, তানভি হলো আমার শিক্ষিকা, উনি আমাকে পড়ান, অধিরাজ ভাইয়ার গার্লফ্রেন্ড। অ্যানি চোখ ছোট ছোট করে ফেলে। কেন জানি মনে হলো মেহের সব জানে। এই মেয়ের কাছ থেকে সে অনেক তথ্য পাওয়া যাবে। কোনো কাহিনী জানার জন্য অ্যানির হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। ঠিক তখনই বাহির থেকে গার্ডের গলার আওয়াজ আসে, মেহের ম্যাম, আপনার সময় সমাপ্ত, রুম থেকে বেরিয়ে আসুন। মেহের কিছু বলবে তার আগে অ্যানি উচ্চস্বরে বলে, মেহের এখন যাবে না, সে আরও পরে যাবে, আপনারা চুপ করে থাকুন। গার্ডরা সবাই চুপ হয়ে যায়, কোনো শব্দ আসে না বাহির থেকে। মেহের অবাক হয়ে বলে, আমাকে আটকালে কেন? নিচে তানভি আপু অপেক্ষা করছে, নিকের সম্পর্কে জানতে এসেছি। জানতে পেরেছো? মেহের মন খারাপ করে বলে, না, কোনো সূত্র পাইনি। জেনে কি করবে? ওনাকে দেখতে যাবে? মেহের মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ, অস্থির লাগছে ভেতরে, শান্তি পাচ্ছি না কিছুতেই। তোমার কেন মনে হচ্ছে ওনাকে কোনো সামাজিক হসপিটালে নিয়ে যাচ্ছে? মানে, উনি একজন গ্যাংস্টার, শত্রুপক্ষের আঘাতে আহত হয়েছেন উনি। লোক সামাজিক হসপিটালে নিয়ে গেলে পুনরায় যে আক্রমণের শিকার হবে না, তার গ্যারান্টি আছে। হয়তো ব্যক্তিগত কোনো ল্যাব বা চিকিৎসা কেন্দ্রে আছে, যেখানে এই মিনারের মতো চারপাশে সুরক্ষা নিশ্চিত করে। তাই পুরো শহর ঘুরলেও খোঁজ পাবে না যতক্ষণ ওনারা খোঁজ দিবে। শান্ত হয়ে বসো তুমি, তোমার নিকের কিছু হবে না। মেহের শান্ত চোখে চেয়ে রইল অ্যানির দিকে, মুচকি হেসে বলে,
তুমি জানো তুমি আমার দেখা সবথেকে সুন্দরী মেয়ে। একবার তাকে চোখ ফেরাতে ইচ্ছে করছে না। কি সুন্দর নীল চোখ, গালে টোল, লম্বা সোনালি কেশ। খবরদার আমার নিকের থেকে দূরে থাকবে। অ্যানি কথাটা এড়িয়ে যায়, গম্ভীর হয়ে বলে, নিক জেব্রানের পরিবার নেই? না। তুমি জানো ওনার পরিবার কিভাবে মারা গিয়েছে, বিশেষ করে ওনার মা? না, এইসব কিছু আমি জানি না। অধিরাজ ভাইয়া, নিক ভাইয়ার কোনো পরিবার নেই। আর আরিশ? মেহের মুচকি হেসে বলে, এতদিন আমি ছাড়া কেউ ছিল না, বাট এখন আছে। অ্যানি সামান্য হাসার চেষ্টা করে বলে, মানে ঠিক বুঝলাম না। মেহের সামনে থাকা ডিভানে গিয়ে বসে বলে, ভাইয়া কয়েকদিন আগে বিয়ে করেছে একজন ইরানি মেয়েকে। লাল চুল আর কি সুন্দর দেখতে, একদম ভাইয়ার সাথে মিলে গিয়েছে। অ্যানি বসা থেকে উঠে দাঁড়ায় চট করে, মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। শরীর কেঁপে ওঠে তার বিদ্যুতের মতো, চোখে পানি টলমল করছে। কোনো মতে শ্বাস টেনে বলে, না, নাম কি মেয়ের? অ্যানির এমন অস্বাভাবিক আচরণে মেহের ভড়কে গিয়ে জিজ্ঞাসা করে, কাঁদছো কেন? আর ইউ ওকে? অ্যানি চোখ বন্ধ করে শ্বাস টেনে বলে, আমি ঠিক আছি, আগে মেয়েটার নাম বলো। নাজলি? ফুল নেম জানি না, তবে অধিরাজ ভাইয়ার থেকে শুনেছি ওনার নাম নাজলি। যা বলছো সব সত্যি? হ্যাঁ, আমি নিজেও দেখা করে এসেছি। অ্যানি ধপ করে বিছানায় বসে পড়ে, ঘন ঘন শ্বাস টানছে। এমন মনে হচ্ছে যেন পুরো পৃথিবী ঘুরছে। ঠোঁট কামড়ে কান্না আটকে রেখে, কেমন আছিস তুই আপা? কি অবস্থায় রেখেছে তোকে? কী সব শুনছি আমি? তুই একটা মাফিয়াকে বিয়ে করেছিস। কেন করেছিস এটা? জানতি না তোর বোনকে ওরা বন্দি করে রেখেছে? কেন নিজেকে নরকে ঠেলে দিলি এইভাবে? আমাকে বাঁচাতে করেছিস, কিন্তু আমাকে বাঁচানোর সাথে বিয়ের কি সম্পর্ক? কিছুক্ষণ আগে আরিশ গার্ডদের থেকে খবর পেয়েছে মেহের মিনারে এসেছে। তানভিও এসেছিল। মেহের যাবে না, তাই তানভি চলে গিয়েছে। আরিশের ভয়ে গলা শুকিয়ে আসতে, যদি কোনোভাবে জেনে যায় নিক অ্যানিকে বিয়ে করেছে তাহলে সব শেষ। নিককে ল্যাবে রেখে কোনো রকম মিনারে প্রবেশ করে নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। হন্তদন্ত হয়ে উপরে উঠে আসে। দ্রুত দরজা খুলে দেখে মেহের ঘুমিয়ে বুঁদ হয়ে আছে। নিজের বোনকে সুস্থ অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। সামনে এগিয়ে এসে ঠোঁট ভেজায়, তারপর ঘুমন্ত মেহেরের কপালে চুমু খেয়ে নরম গলায় বলে, কতদিন লুকিয়ে রাখবো এটা? নিক তোর নয় বোন। নিক অন্যের নামে হালাল হয়ে গিয়েছে। আর সেই মেয়ের জন্য ও সব কিছু ধ্বংস করে দিতে পারে। তোকেও ভালোবাসে সে, তবে সেই ভালোবাসা জীবনসঙ্গী রূপে নয়, নিজের ছোট বোন হিসেবে। আমার বোন হিসেবে ভালোবাসে। তোর মাথার অপারেশনটা হয়ে যাক, এরপর সব সত্যি তোকে বলবো, তখন থাকবে না কোনো হারানোর ভয়। তার আগে সব চাদর দিয়ে ঢাকা থাকুক, সব হারিয়ে আমি নিঃস্ব, তোকে আবার হারাতে পারবো না। আরিশ কথাগুলো বিড়বিড় করে মেহেরের কাছ থেকে উঠে আসে, দরজা ভালোভাবে লাগিয়ে দিয়ে নিচে নেমে আসে। ডিভানে গম্ভীর হয়ে বসে চোখ বন্ধ করে ফেলে। মুখে গরম ধোঁয়া অনুভব করে আরিশ আচমকা চোখ খুলে ফেলে। চোখের সামনে এনিকে দেখে সাথে সাথে নিজের দৃষ্টি সরিয়ে নেয়। খপ করে ডিভান থেকে উঠে শটান হয়ে দাঁড়ায়, গম্ভীরতা টেনে বলে, এখানে কি করছো তুমি? অ্যানি কফিটা আরিশের সামনে নিয়ে বলে, চিনি ছাড়া টেস্ট করে দেখতে পারেন। আরিশ চোখ বন্ধ করে শ্বাস নিয়ে বলে, নিজের রুমে যাও, কিছুক্ষণ পর গার্ড চলে আসবে। নিজে তো ধ্বংস হবে, সাথে তোমার দিকে তাকানোর অপরাধে বাকিদেরও ধ্বংস করবে। অ্যানি কাপটা সরিয়ে এনে বলে, ধ্বংসের ভয়ে তাকাচ্ছেন না আমার দিকে? তোমার স্বামীর আদেশ। হাসালেন। কেন? এই যে আমার স্বামী বললেন বাস্তবতা বদলাতে পারবে। আমার জীবনে বাস্তব বলতে আদৌ কিছু আছে? চিকন একটা সুতোর উপর দাঁড়িয়ে আছি। মুসলিম নিশ্চয় আপনি? কি মনে হয়? মুসলিম হয়ে যারা অমুসলিম থাকে তাদেরকে বিধর্মী বলে। খারাপভাবে নেবেন না, ছোটবেলায় আমার টিচার এটা বলতো, যার কাছে আমি আরবি শিক্ষা নিয়েছি। মনে হয় না আপনাদের মধ্যে আর ইমাম আছে। বাকিটা ওপরওয়ালা আর আপনারা জানেন। যাই হোক, আমি পুলসিরাত শব্দটা উচ্চারণ করব তাই ধর্ম টেনেছি। মাঝে মাঝে মনে হয় আমি সেই পুলসিরাতের ন্যায় চিকন সুতার উপর দাঁড়িয়ে আছি, সামান্য নড়লেই বিনাশ নিশ্চিত। তারপরও দেখুন, সাহস দেখে এমন ভয়ানক মিনার ঘুরঘুর করছি। আরিশ অন্যদিকে দৃষ্টি রেখে বলে, অনেক নরম ভেবেছিলাম তোমাকে। যতটা নরম ভেবেছিলাম ততটা নরম নও তুমি, অনেকটা সাহসী। অ্যানি আশেপাশে তাকিয়ে বলে, আমি প্রয়োজনের তাগিদে অনেকটা পরিবর্তন হতে জানি, কখনো নিষ্পাপ আবার কখনো ধ্বংসাত্মক। তবে আপনাদের মতো বিশ্বাসঘাতক নই। বিশ্বাসঘাতক কি করেছি আমি? যখন আপনার বাড়িতে ছিলাম তখন কোনো একদিন বলেছিলেন আমাকে ইরান দিয়ে আসবেন, কিন্তু সেই কোনো একদিন আর আসলো না। আরিশ ঘন ঘন শ্বাস টেনে বলে, পরিস্থিতি পুরোটাই আলাদা। পরিস্থিতি যেমনই হোক, কথা দিয়ে কথা না রাখা বিশ্বাসঘাতকতা।
তবে সেই সব আমি মনে রাখি না। যাদের রক্ত পর্যন্ত পাপে দূষিত হয়ে গিয়েছে তাদের কথা আর কি মনে রাখবো? আরিশ রাগ করতে গিয়েও করতে পারল না, স্বাভাবিক গলায় বলে, রুমে যাও। আশ্চর্য, আপনি রাগ করলেন না? আপনার বন্ধু হলে এতক্ষণ আমার উপর টর্নেডো চালিয়ে দিত, অথচ আপনি একদম শান্ত। তার অধিকার আছে তোমার উপর টর্নেডো চালানোর, সেজন্য সে চালায়। মুচকি হেসে বলে, তাহলে নিজের বউয়ের ওপর দিনে ঠিক কতবার টর্নেডো চালান ক্রিমিনাল লিডার আরিশ ইল্লাহাম? আরিশ না চাইতে গিয়েও চট করে তাকিয়ে ফেলে। অ্যানির নীল চোখের তীক্ষ্ণ দৃষ্টির তপ সহ্য করতে না পেরে দৃষ্টি সরিয়ে ফেলে। মেহের সব বলে দিয়েছে, আর বুঝতে বাকি নেই। সব জেনে গিয়েছো? মেহের বলেছে রাইট? মিথ্যে বলেছে? না। তাহলে সত্যি আমার বোনকে বিয়ে করেছেন? বিয়ের উদ্দেশ্য আপাতত বলতে ইচ্ছুক নই। কথাটা বলে আরিশ বেরিয়ে যেতে চাচ্ছিল। অ্যানির কথায় আবারও পা থেমে যায়। যতটুকু সম্মান আছে সেসবও ধ্বংস হয়ে যাবে যদি প্রশ্নটা এড়িয়ে যান। আরিশ ঘাড় ঘুরিয়ে তাকায় সামনের দিকে, তবে ভুল করেও অ্যানির দিকে তাকায় না। গম্ভীরতা টেনে বলে, এখনো সম্মান করো? খুশি হওয়ার কিছু নেই, প্রশ্নের উত্তর দিন আগে। আরিশ প্যান্টের পকেটে হাত গুজে বলে, তোমার বোন নাজলি বিপদে ছিল, তোমাকে যে প্রথম পাচার কেন্দ্রে তুলেছিল। ইগোর, চেনো তাকে? না, মুখ পরিচিত, বাট নাম চিনি না। ও একজন সবথেকে বড় কন্ট্রাক্টর কিলার। মাফিয়া আসন পেয়েছে 4 বছর হবে। পাচারের সাথে সরাসরি যুক্ত সে। ওরা জেনে গিয়েছিল নাজলি তোমার বোন, তাই তারা 2-1 দিনের ভেতর অ্যাটাক করতে চেয়েছিল। হয়তো এতদিন ভিনদেশে পাচার অথবা মেরে দিত। মিথ্যে বলবো না, তোমার বোন যথেষ্ট সুন্দরী, আমি আটকাতে পারলে আটকাতে পারতাম। বাট যেখানে ইগোরের দৃষ্টি পড়েছে সেখানে আটকানো সম্ভব। ও নারীদের ভোগ করে ঠিক, কিন্তু তাদের নরকের মতো টর্চার করে। নারী যত চিৎকার করবে সে তত শারীরিক সুখ লাভ করে। কখনো ফিজিক্যাল অ্যাটাচের মাধ্যমে টর্চার করে, আবার কখনো অস্ত্র দ্বারা। এমন কোনো রেকর্ড নেই যে তার সঙ্গে থেকে কোনো নারী বেঁচে ফিরেছে। অ্যানি মুখটা বিকৃত করে ফেলে, চোখ ঝাপসা হয়ে আসে। পৃথিবীতে এত নিকৃষ্ট লোক কিভাবে তৈরি হলো? এদের স্থান কোথায় হবে? নরকও এদের ঠাঁই না হোক? এত বিকৃত মস্তিষ্কের লোক, ছি। আরিশ বাঁকা হেসে বলে, সে ইগোর থেকে বাঁচাতে তোমার বোনকে বাগান বাড়িতে বন্দি করে রাখা। বিশ্বাস করতে বলছেন? আপনারাও তাদের থেকে কোনো অংশে কম নয়। সময় হলে নিজের বোন থেকে সব জেনে নিও। আপাতত বিশ্বাস না করলেও চলবে। নিকের কথা জিজ্ঞাসা করলে না? অ্যানির হৃদয়টা কেঁপে ওঠে। কাঁপল কেন তার হৃদয়? নিজেকে শক্ত করে বলে, জানি উনি বেঁচে আছে, মরে গেলে খুশি হতে। অ্যানি জামাটা শক্ত করে চেপে ধরে। মৃত্যু কামনা করার আমিকে দয়া করে সুস্থভাবে ফিরে আসুক, পাপমোচন না করে ওনার মরণ না হোক। আরিশ হেসে বলে, এই সামান্য গুলি তার জন্য কিছুই নয়। কত শত গুলি খেয়ে অজ্ঞান হয়ে পড়েছিল, চিকিৎসা করায়নি, মেডিসিন নেয়নি, তবে আর সামান্য জোর না করেও নিঃস্বেচ্ছায় গিয়েছে। বেপরোয়া ছন্নছাড়া হার্টলেস মাফিয়া এই প্রথম নিজ ইচ্ছেতে চিকিৎসা কেন্দ্রে গিয়েছে। তার পেছনে শুধু একটাই কারণ, তার কিছু হয়ে গেলে তার ব্যক্তিগত রমণীকে কে আগলে রাখবে। কি আশ্চর্য, গ্যাংস্টার বস নিক জেব্রানো আজ তাহলে কারো প্রেমে উন্মাদ। অ্যানি হেসে বলে, দয়া করে ওদের দাম্পত্য জীবন সুখের হোক। আপনার বোনের জন্য শুভকামনা। তবে অনেক সরল সে। আরিশ অস্থির হয়ে তাকায় অ্যানির দিকে। আরিশের অস্থিরতা দেখে অ্যানি সামান্য এগিয়ে আসে। আমি জানি সব। কোথা থেকে জেনেছো? চিত্রামাসি বলেছিল দেখার ইচ্ছে ছিল আপনার বোনকে। কে সেই রমণী যে এমন সাইকোপ্যাথকে পাগলের মতো ভালোবাসে? আরিশ নিঃশ্বাস টেনে বলে, আমার বোনের ভালোবাসা হেরে গিয়েছে অনেক আগেই। ওর মাথায় একটা সমস্যা আছে। ডক্টর বলেছে অতিরিক্ত প্রেশার নিলে সে মারা যেতে পারে। প্রাপ্তবয়স হলে অপারেশন করাতে, তখন বিপদমুক্ত হওয়ার কিছুটা সম্ভাবনা দেওয়া হয়েছে। নিককে ছোট থেকে সে ভালোবাসে। প্রথম প্রথম মজা হিসেবে নিতাম, এরপর দিন দিন ওর পাগলামি বেড়ে যেতে থাকে। আর সেই পাগলামি রূপ নেয় এক তীব্র আসক্তি। এখন 24 ঘন্টা তার মস্তিষ্কে একটা নাম উচ্চারিত হয়, নিক। চাইলেও কিছু বলতে পারছি না, শুধু একটা ভয়, যদি কিছু হয়ে যায়। না বলার জন্য ধন্যবাদ। পাগলামিটা সত্যি করুন, যখন ভালোবাসে তখন পূর্ণতা দিন। আরিশ হেসে বলে, নিক তো আমাকে ভালোবাসে। অ্যানি বিরক্ত হলো কথাটাই, চোখ মুখ কুঁচকে বলে, আবারও হাসালেন। ভালোবাসার মতো পবিত্র সম্পর্ক নিয়ে মজা নিবেন না? মজা নিচ্ছি কেন মনে হলো? আপনার ধারণা ভুল, উনি আমাকে ভালোবাসে না। আমি ওনার একটা তীব্র জেদ, অস্বাস্থ্যকর আসক্তি। আমি পৃথিবীর কোনো প্রেমিক পুরুষকে দেখেছেন নিজের প্রেমিকাকে কষ্ট দিতে, নির্যাতন করতে, বাজে ভাষা প্রয়োগ করতে?
উনি আমার পুরো জীবনটাকে তছনছ করে দিয়েছে, কারাদণ্ড আসামির মতো চার দেওয়ালের ভেতরে বন্দি করে রেখেছে। আরিশ শব্দ করে হেসে বলে, সে এমনই বেপরোয়া ছন্ন ছাড়া হাট বলতে কিছুই নেই, একদম যান্ত্রিক সব। কারোর জন্য মায়া মমতা বলতে কিছুই নেই, সারা জীবন তাকে তোমার সহ্য করতে হবে। একবার ভালোবাসার চাদর বিছিয়ে দাও, গড প্রমিস রানীর হালে রাখবে। আর বললে না তুমি একটা জেদ, কতজন প্রেমিক পুরুষ নিজের প্রেমিকাকে হারানোর ভয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে, কতজন প্রেমিক পুরুষের তীব্র যন্ত্রণায় নাক দিয়ে ব্লিডিং হয়, কতজন নিজের প্রেমিকাকে বাঁচাতে সবাইকে শত্রুতে পরিণত করে, একের পর এক লড়াই করে যায়, গুলিবিদ্ধ হয়, রক্তাক্ত হয়, সর্বশেষ হসপিটালের বেডে পর্যন্ত যায়। রুমে যাও, সিসি ক্যামেরা চেক করে যদি দেখে তুমি এতক্ষণ লিভিং রুমে ছিলে, তাহলে নিক রেগে যাবে। অ্যানি স্তব্ধ হয়ে যায়, নিঃশ্বাস টেনে বলে, উনি এতটা খারাপ কিভাবে হয়েছেন, এতটা নৃশংস কেন উনি? অতীত কি ওনার? ওনার মাকে এতটা ঘৃণা করেন কেন? সেটা তোমার না জানলেও চলবে। অ্যানি ছটফট করে ওঠে, প্লিজ ভাইয়া, শেষবারের মতো আবদার আর আর্জি জানাচ্ছি, বলুন উনি ওনার মাকে কেন খুন করেছিল? এতটা তীব্র অনীহা কেন নারীদের ওপর? আরিশ কপাল কুঁচকে বলে, নিক নিজের মাকে খুন করেছে কিভাবে জানলে? উনি প্রায় সময় একটা বাক্য উচ্চারণ করে, নিজের জন্মদাত্রীর গলা কাটতে হাত কাঁপেনি, তখন তোকে বাঁচতে দিব ভাবলি কিভাবে? প্রায় সময় রেগে গেলে এই কথাটা বলে। আরিশ ডিভানে বসে বলে, সহ্য করতে পারবে প্রতিটা কাহিনী জেনে যদি আবার ভেঙে পড়ো? অ্যানি সামান্য হেসে বলে, সরাসরি ভুক্তভোগী হয়েছি বহুবার, অন্যের কাহিনী শুনে ভেঙে পড়বো ভাবলেন কিভাবে? আরিশ চোখ বন্ধ করে বলতে শুরু করে, অক্টোবর মাস, সামনেই শীতের মৌসুম, একটা ছোটোখাটো পরিবার, প্রেমের বিয়ে ছিল এই দম্পতির। মহিলাটা ছিল বাংলাদেশের সিলেটের, নাম সাইনা মজুমদার, আর পুরুষটা ছিল আমেরিকান, নাম অ্যাভোকা। বাংলাদেশে ব্যবসায়িক কাজে গিয়েছিলেন, সিলেটে সাজেক পর্যটন করতে গিয়ে বাঙালি মেয়ের প্রেমে পড়ে যায় আমেরিকান অ্যাভোকা। মেয়েটা মধ্যবিত্ত ঘরের সন্তান, দবদবে ফর্সা, যে কেউ দেখলে বলবে বিদেশি রাজকন্যা। কোনো একভাবে তাদের মধ্যে প্রেম হয়, প্রেম গভীর থেকে আরও গভীর হয়। এক পর্যায়ে অ্যাভোকা সাইনাকে বিয়ে করার প্রস্তাব রাখেন। দেশের খ্যাতিমান বিজনেসম্যান তার মেয়েকে চাচ্ছে ভেবে সায়নার বাবা রাজি হয়ে যায়, অনেক ধুমধাম করে বিয়ে হয় তাদের। খুব আনন্দে ছিল সবাই। বিয়ের 1 মাসের মধ্যে অ্যাভোকা সায়নাকে নিয়ে আমেরিকায় ফিরে আসে। সায়নার থেকে মোটামুটি বাঙালি ভাষা শিখতে থাকে। মধ্যবিত্ত জীবন ছেড়ে বিলাসবহুল জীবনে তার জীবন ভালোই কাটছিল। একদিন অ্যাভোকা অফিসে ছিল, হঠাৎ সায়না মাথা ঘুরে পড়ে যায়। সকাল থেকে তীব্র বমির কারণে একদম নেতিয়ে পড়ে মেয়েটা। বাড়ির সমস্ত স্টাফ মিলে সেবা যত্ন করতে থাকে। স্ত্রীর অসুস্থতার সংবাদ শুনে সব কাজ ফেলে দ্রুত ডক্টর নিয়ে বাড়িতে ফেরে। চিকিৎসা করে জানতে পারে সায়না প্রেগনেন্ট। সেদিন অ্যাভোকার পাগলামি হয়তো পুরো আমেরিকা দেখেছে। রাস্তাঘাটে সব অসহায়দের খাইয়েছে, অফিসের সবাইকে মিষ্টি খাইয়েছে। এত ভালোবাসা, এত উল্লাস, সব মিলিয়ে ভালো যাচ্ছিল জীবন। সায়নাও একদম স্বামীভক্ত ছিল। একদিন অ্যাভোকা নিজের বৃদ্ধ বাবা মাকে নিজের বাসায় নিয়ে আসেন, এতে সায়নাও খুশি হয় অনেক। প্রেগনেন্সি 9 মাসের সময় সায়না অ্যাভোকাকে বলে সে মডেলিং করতে চায়। অ্যাভোকা আপত্তি জানায়, অনেক রাগও দেখায়। এই প্রথম তাদের মধ্যে ঝগড়া হয় অনেকটা। সেই ঝগড়া আর মনোমালিন্যের মধ্যে একটা পুত্র সন্তান জন্ম দেন তারা। আবারও হাসি খুশি হয়ে ওঠে। ছেলের নাম রাখা হয় নিক জেব্রান। এই নাম তার বাবা ভালোবেসে রেখেছে। একদিন সায়না ছেলেকে নিয়ে লিভিং রুমে খেলছিল, এমন সময় একজন ডেলিভারি ম্যান এসে কিছু দিয়ে যায়, জায়গার অ্যাড্রেস, আরও কিছু গিফট। সায়না নিককে কোলে নিয়ে উপরে চলে যায়। অ্যাভোকাট সারাদিনে অফিস শেষে স্ত্রী সন্তানের কাছে আসে, কিন্তু সায়না আবারও মডেলিংয়ের কথা তোলে। এই নিয়ে প্রচুর তর্ক হয় তাদের মধ্যে। এক পর্যায়ে অ্যাভোকা রাগ সামলাতে না পেরে নিজের প্রাণপ্রিয় স্ত্রীকে থাপ্পড় দিয়ে বসে। এদেশে অনেক অনুতপ্ত প্রকাশ করে, কিন্তু সায়না কোনো কথা বলে না। পরের দিন অ্যাভোকাকে না বলে নিককে মেয়েদের কাছে দিয়ে চলে যায় ঠিকানার কাছে, যেটা কাল তাকে একজন ডেলিভারি ম্যান দিয়ে গিয়েছে। সেখানে গিয়ে সে দুইজন পুরুষের সাথে কথা বলে। তাদের মধ্যে কী কথা হয়েছে হয়তো কারোর জানা নেই। সেদিন হতে শুরু হতে থাকে সায়নার পরিবর্তন। ঘন ঘন বাইরে যাওয়া, নিক অ্যাভোকার প্রতি অনীহা, সবটাই যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। অ্যাভোকা বুঝেও চুপ হয়ে থাকতো। একবার থাপ্পড় দেওয়াতেই সে প্রচুর অনুতপ্ত। স্ত্রীর খুশিতে আর কিছু বলে না। এভাবে চলতে থাকে 2 বছর। সায়না একদম চেঞ্জ। অ্যাভোকা প্রথম প্রথম প্রতিবাদ করলেও এখন কিছু বলে না। ড্রেস আপ পরিবর্তন হয়ে গিয়েছে। গ্রামের সেই সহজ সরল সায়না এখন আর নেই।
বিভিন্ন ডিরেক্টরদের সাথে এখন তার ওঠা বসা। একটা সিনেমার কাজ চলছে, এতে অ্যাভোকা আপত্তি জানালে সায়না ডিভোর্স চেয়ে বসে। অ্যাভোকার মনে হয়েছিল কেউ তার কলিজায় সুচ ঢুকিয়ে দিয়েছে। এত ভালোবাসার স্ত্রীর মুখে এমন বাক্য শুনে প্রচুর কেঁদেছিল। নিক শুধু তাকিয়ে থাকতো, বাবা মায়ের ঝগড়া ড্যাব ড্যাব করে দেখতো। বাচ্চা ছেলেটা কিছুই বুঝতো না। এমন মনোমালিন্যের মধ্যেই শুনতে পাওয়া যায় সায়না আবারও প্রেগনেন্ট। সে কিছুতেই বাচ্চা রাখবে না। বাচ্চাটা রাখলে তার মডেলিংয়ের সমস্যা হবে। অ্যাভোকা পায়ে পর্যন্ত ধরেছে বাচ্চাটা রাখার জন্য। নিকের বয়স তখন 4 বছর। সায়না অলরেডি একটা মুভি করেছে, তবে সেটা তেমন হিট হয়নি, থ্রিলার মুভি ছিল। এইভাবেই তাদের ঘর আলো করে একটা কন্যা সন্তান আসে, যার নাম রাখা হয় নিকি অ্যাভোরা। অ্যাভোকা নামটা রেখেছে। ছোট্ট নিকিকে দেখে যেন সায়নার আনন্দ নেই, তীব্র অনীহা বাচ্চাটার প্রতি। আর নিক বোন বলতে পাগল ছিল। ওর বোন ওর কাছে সব ছিল। নিকির কিছু হলে নিক প্রথম আর্তনাদ করে উঠত। ছোট্ট নিকি ভাইয়ের হাত ধরে বড় হতে থাকে। খিলখিলিয়ে হেসে ওঠে নিকের সাথে। নিক একবার স্কুলে চলে যায়। অ্যাভোকার বাবা মা রুমে ঘুমাচ্ছিল। সায়না নিকিকে নিয়ে বাইরে বেরিয়ে যায়। দুজন পুরুষের সাথে সামান্য তর্ক হয়। এতটাই ব্যস্ত ছিল যে চারপাশের খেয়াল নেই। ছোট্ট নিকি কোথায় হারিয়ে গেল সেটাও দেখল না। মডেলিংয়ের নেশে এতটাই তীব্র যে মেয়ের খবর নেই। অনেকক্ষণ যাবৎ নিকির শব্দ না পেয়ে তাকিয়ে দেখে নিকি নেই। সেদিন অবশ্য সায়না প্রচুর কান্না করেছিল। যতই হোক জন্মদাত্রী মা ছিলেন। অ্যাভোকা সহ সবাই ভেঙে পড়ে। সেদিন থেকে নিক সায়নাকে সহ্য করতে পারত না। তার ধারণা তার বোনকে তার মা মেরেছে। 5 বছরের নিক প্রায় শুনতো নিকিকে তার মা পছন্দ করে না। নিক বোন হারিয়ে অসুস্থ হয়ে পড়ে। হসপিটালে ভর্তি করানো হয় তাকে। সুস্থভাবে বাড়ি ফিরে আসে, কিন্তু সেদিনের পর থেকে নিক সায়নাকে আর মা বলে ডাকে না। তার সমস্ত আবদার বাবা দাদা দাদির কাছে। স্বপ্নে ডুবে থাকা সায়না ছেলেকে খেয়াল করারও সুযোগ নেই। নিকের বয়স তখন 7। একদিন নিক তীব্র জ্বরের ঘরে মা মা করছিল। রাত প্রায় 10টার দিকে অ্যাভোকা ছেলের কাণ্ডে ভয় পেয়ে যায়। এত তীব্র জ্বর যেন প্রাণটা বেরিয়ে যাচ্ছিল। সেদিন সায়নার ওপর প্রচুর রেগে যায় অ্যাভোকা। আর ভালোবাসা নয়, সমস্ত কিছু রীতি টানবে সে আজ। রাতের অন্ধকারে মায়ের কাছে নিককে রেখে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। খোঁজ নিতে নিতে সায়নার স্টুডিও পর্যন্ত পৌঁছায়। ভেতরে প্রবেশ করে সায়নার খোঁজ চালায় সে। খোঁজ করতে করতে একটা রুমে গিয়ে প্রবেশ করে। বিছানার ওপর দুইজন নগ্ন নরনারীকে দেখে স্তব্ধ হয়ে যায়। মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। নিজের স্ত্রীকে পরপুরুষের সাথে অন্তরঙ্গ মুহূর্তে লিপ্ত হতে দেখে মস্তিষ্ক শূন্য হয়ে যায়। সায়না অ্যাভোকাকে দেখে ঘাবড়ে যায়। কোনো মতে কাপড় ঠিক করে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অ্যাভোকার ধৈর্য শেষ হয়ে যায় সেদিন। নিজের মেয়ের মুখটা ভেসে ওঠে। 5টা থাপ্পড় দিয়ে গলা চেপে ধরে, মেরেই ফেলছিল প্রায়, কিন্তু কেন জানি মারতে পারল না। ধাক্কা মেরে ফেলে দিয়ে স্টুডিও থেকে বেরিয়ে আসে। আজ তার অস্তিত্ব শূন্য হয়ে গিয়েছে। বুকটা চেপে ধরছে বারবার, হয়তো তীব্র ব্যথায় অসহ্য হয়ে উঠছে। রুমে ঢুকে ডায়েরি খুলে সবটা কষ্ট লেখে। তারপর ছেলের কপালে চুমু খেয়ে বলে, পাপা আমার কাউকে মাত্রাধিক ভালোবাসতে নেই। ভালোবাসার মাত্রা তীব্র হলে বিনাশ নিশ্চিত। নিকের জ্বর তখন কমে এসেছে। বাবাকে জড়িয়ে ধরে বলে, তুমি কাঁদছো কেন পাপা, কি হয়েছে তোমার? অ্যাভোকা ঘন ঘন শ্বাস টেনে বলে, নিজের দাদা দাদির খেয়াল রেখো বাবা, আর কোনোদিন কোনো নারীকে তীব্রভাবে ভালোবাসবে না। এই কয়েকটা লাইন ছিল অ্যাভোকার শেষ কথা। স্ত্রীর এত বড় ধোঁকা সহ্য করতে না পেরে স্টক করে দুনিয়ার মায়া ত্যাগ করেন। তবে সব সম্পত্তি অনেক আগেই নিকের নামে করে দিয়েছে। নিক আবারও বাবাকে হারিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। যে সব সময় নিজের মাকে সব থেকে বেশি প্রয়োজন, সেই সময়টায় মা রং তামাশায় ব্যস্ত। এইভাবে কাটতে থাকে জীবনে। শীতকাল চলে আসে, বাহিরে বরফে ঢেকে যায়। নিকের বয়স তখন 10 বছর। সায়না নিকের কাছে আসলেও নিক সরে যায়, নিজের দাদা দাদিকে নিয়ে সময় কাটাতে থাকে। একদিন নিক অ্যাভোকার বাবা মার সাথে গল্প করছিল। ঠিক তখনই শোনা যায় সায়নার রুম থেকে হাসি তামাশার শব্দ। সে একা নয়, তার সাথে একজন পুরুষও আছে। নিক বারবার তাকাচ্ছিল। অ্যাভোকার বাবা সহ্য করতে না পেরে সায়নাকে সাবধান করতে যায়, কিন্তু সায়নার প্রেমিক তাকে বাজে ব্যবহার করে রুম থেকে ধাক্কা মেরে বের করে দেয়। নিক হাত মুষ্টি করে ফেলে। 10 বছর বয়সী নিকের রক্ত তখন টকবগিয়ে ওঠে। রক্তলাল চোখে নিজের জন্মদাত্রীর দিকে তাকায়, যে পুরোটাই অনাচারে ডুবে গিয়েছে। অ্যাভোকার বাবা পুনরায় দরজা ধাক্কায়। এখন সাথে তার মাও ছিল। তারা কোনোভাবেই চান না বাড়িতে কোনো নোংরামি হোক। এইবার হয়তো তারা কোনো অন্তরঙ্গ কাজ করছিল। নিজেদের কাজে বাধা পাওয়ার জন্য প্রচণ্ড রেগে যায়।
শায়নার প্রেমিক অ্যাভোকার বাবা মাকে জোর করে বাহিরে পাঠিয়ে দেন। তীব্র বরফের মধ্যেই রাতের অন্ধকারে বাহিরে বের করে দরজা লাগিয়ে দেয়। নিজের দাদা দাদিকে যাতে রুমে নিয়ে আসে, প্রচুর কান্না করেছিল। শায়না রেগে নিককেও আঘাত করে, এরপর একটা রুমে বন্দি করে রাখে। পরের দিন খবর আসে তার দাদা দাদি আর বেঁচে নেই। পরপর নিজের সবাইকে হারিয়ে নিক যেন সেদিন ক্ষেপে বাঘে পরিণত হয়েছে। হিংস্র হায়নার মতো চোখ দুইটা লাল হয়ে গিয়েছিল। 10 বছরের নিক অনেকটাই বড় ছিল। দাদা দাদির মৃত্যুর 2 দিন কেটে যায়। নিক একদম শান্ত, কিন্তু একটা বারবার বিড়বিড় করতে থাকে। পুরো রাত সজাগ থেকে ছুরি দাঁড়াতে থাকে। আশ্চর্যজনকভাবে সেদিন তার পাপার চিঠিটাও পেয়েছে। অ্যাভোকার প্রতিটা কষ্টের কাহিনী লেখা, কিভাবে পদে পদে শায়না ধোকা দিয়েছে। নিক তীব্র রাগে নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তখন শোনা যায় শায়নার প্রেমিকার তার জন্মদাত্রীর গলা। নিক তাদের জন্য জুস নিয়ে যায়, ঘুমের মেডিসিন মিশিয়ে। শায়নার প্রেমিকার সাথে প্রচুর অমায়িক আচরণ করে। নিক রুম থেকে বেরিয়ে একটা রহস্যময় হাসি দেয়। 20 মিনিট পর সে পুনরায় শায়নার রুমের সামনে আসে, তবে এখনও খালি হাতে আসেনি, হাতে চাকু আর ধারালো ছুরি। 10 বছরের নিকের চোখে সেদিন কেউ তাকালে হয়তো ভস্ম হয়ে যেত। রুমের ভেতর ঢুকে নিক শায়নার কানে কানে বলে, পৃথিবীর সবাই এতিম থাকুক, তবুও তোমার মতো মা কারোর না হোক। পৃথিবীর সমস্ত মায়ের গর্ভ খালি থাকুক, তবুও আমার মতো হতভাগা সন্তান যাতে কারোর গর্ভ থেকে না হয়। নিক থেমে যায়, গলার কাছে ছুরিটা দিয়ে স্লাইড করতে করতে বলে, মা সেই যে যুদ্ধের ময়দানে দাঁড়িয়েও নিজের সন্তানের জন্য চিন্তা করে, কিন্তু আমার মা তো নিজের সন্তানকে বলি দিতেও পিছনে ফিরে তাকায়নি। আমাকে কেন বাঁচিয়ে রেখেছো? সম্পত্তির জন্য? নিক কথাটা বলে ধারালো ছুরিটা গলা বরাবর বসিয়ে দেয়। সামান্য ঝাঁকুনি দিয়ে চোখ খুলে ফেলে শায়না, কিন্তু কথা বলার মতো অবস্থায় নেই। কথা বের হচ্ছে না গলা দিয়ে, কারণ কণ্ঠনালী কাটা হয়ে গিয়েছে, শুধু গ্যার গ্যার শব্দ হচ্ছিল। শায়না হাত পা নাড়াতে পারছে না, শক্তভাবে বেঁধে রেখেছে তার শরীর। নিক শায়নার দিকে ঝুঁকে পড়ে, শান্ত গলায় বলে, নিজের ছেলেকে দেখে নাও, বলো তো প্রথম কেন গলাটা কেটেছি? যতই হোক সন্তান তো আমি, মায়ের আর্তনাদ কিভাবে সহ্য করি। কিন্তু তুমি আমার মা নও, পৃথিবীর সব থেকে দুর্ভাগা আমি। তোমার মতো এক নারীর গর্ভ থেকে আমার জন্ম হয়েছে। শায়নার চোখ খুলে রাখা, হয়তো বোঝার চেষ্টা করছে সব কিছু, কিন্তু চাকু পেটের ভেতর ঢুকিয়ে বলে, এই আঘাতটা আমার বাবার মৃত্যুর বদলা, তাকে ধোকা দেওয়ার জন্য, তার চোখ থেকে পড়া প্রতি ফোঁটা অশ্রুর জন্য। তোমার মতো স্ত্রী যাতে কারো না হোক। পুনরায় আঘাত করে পেটের মধ্যে, বিড়বিড় করে বলে, এই আঘাতটা আমার দাদা দাদিকে কষ্ট দিয়ে মারার জন্য। পরপর 2বার ছুরি ঢুকিয়ে বলে, এই আঘাতটা আমার বোনকে হারিয়ে ফেলার জন্য, আমাকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করার জন্য। যখন ভালোবাসবে না তখন জন্ম কেন দিয়েছিলে? নিক চিৎকার দিয়ে ওঠে, কেন 10 মাস পেটে রেখে জন্ম দিলে? কেন নিজে দুগ্ধ পান করিয়ে বড় করলে? আর কেনই বা পদে পদে কষ্ট দিয়ে আজ আমাকে অমানুষ হতে বাধ্য করলে? শায়না তীব্র যন্ত্রণা নিয়ে চোখ বন্ধ করে ফেলে। নিক থেমে যায়, জানা নেই তার মায়ের লাশের সাথে কি করেছে। পাওয়া যায়নি কোনো খবর, তবে শায়নার প্রেমিককে কেটে টুকরো টুকরো করেছিল, এরপর মাংস সিদ্ধ করে রাস্তার কুকুরদের খাইয়েছিল। আরিশ থামে। আমেরিকার পুলিশ নিককে তন্ন তন্ন করে খুঁজেছে, সামান্য সূত্র খুঁজে পায়নি। কোথায় ছিল, কিভাবে ছিল। আজ অন্তত এইসব স্কিপ করি, কারণ এইসব শুনলে একসাথে নিতে পারবে না। বিগত 15 বছর পর নিক জেব্রান এই সাধারণ নামটা পুরো দেশের আতঙ্ক হয়ে দাঁড়ায়। আফ্রিকার গ্যাংস্টার বস নিক জেব্রান। নিক সবকিছু পরিবর্তন করলেও নিজের নাম পরিবর্তন করেনি, কারণ এই নামটা তার বাবার ভালোবাসা। বর্তমানে একজন গ্যাংস্টারের নাম, তথাকথিত একজন হার্টলেস মাফিয়া, বিকৃত মস্তিষ্কের অধিকারী, যার বাহ্যিক রূপটাই সবাই দেখল, বাট আফসোস কেউ ভেতরের সত্তাকে দেখল না। সমস্ত কিছু তোমার হাতে আনি। একজন নারী পারে একজন পুরুষকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে যেতে, আবার একজন নারী পারে জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে দিতে। সব তোমার হাতে। তুমি জানো তোমাদের ভবিষ্যৎ কি হবে, মিল নাকি ভয়ঙ্কর বিচ্ছেদ। আরিশ একনাগাড়ে কথাগুলো বলে সামনে তাকায়, এরপর বড় বড় পা ফেলে মিনার থেকে বেরিয়ে যায়। অ্যানি স্তব্ধ হয়ে আছে, কি বলে গেল এইসব। এমন মনে হচ্ছে পুরো কাহিনী চোখের সামনে ভাসছে, নিজেই ট্রমার মধ্যে চলে যাচ্ছে ধীরে ধীরে। এর অতীত তো আমার থেকেও ভয়ানক। পুরো শরীর শিরশির করছে, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। মাথা ব্যথা করছে প্রচণ্ড, পানি খাওয়া প্রয়োজন এই মুহূর্তে। আতঙ্কে গলা শুকিয়ে আসছে। হঠাৎ করে পায়ের শব্দে দাঁড়িয়ে যায়।
ভয়ে শরীরে কাঁটা দিয়ে ওঠে, পায়ের নিচে শিরশির করে ওঠে। আবছা আলোতে ঢাকা পুরোটা মিনার, মনে হচ্ছে কেউ একজন তার দিকে তাকিয়ে আছে। একটা ছায়া তাকে অপলকভাবে দেখছে, তার শরীরের প্রতিটি ভাঁজ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। এমন অনুভব তার সেদিন হয়েছিল, যেদিন সে রান্না করেছিল। তবে জ্বরের কারণে এতটা খেয়াল করেনি। তবে আজ সে পুরোপুরিভাবে সুস্থ। প্রতিটা পদক্ষেপ অ্যানি অনুভব করতে পারছে। অ্যানি কিচেন থেকে বেরিয়ে আসে। বিরাট বড় ড্রয়িং রুমে সে একা দাঁড়িয়ে, দেওয়ালে কত কিছু ভয়ানকভাবে আর্ট করা। কালো আর লালের মিশ্রণ, দেয়ালগুলো কেমন ছমছমে হয়ে ওঠে। আকস্মিক একটা ঠান্ডা স্পর্শে তার জামা ভেদ করে কোমর ছুঁয়ে যায়। ব্যাপারটা এত দ্রুত হয়েছে যে অ্যানি চোখের পলকও ফেলতে পারেনি। ভয়ে কাঁটা দিয়ে ওঠে শরীর। কারো অবয়ব তার বুঝতে বাকি নেই, কারণ অবয়বটা একদম তার পিঠ ঘেঁষে গিয়েছে। অ্যানি ভয়ে এখান থেকে নড়তেও ভুলে গিয়েছে। মুখ চেপে ধরে মনের অজান্তে বিড়বিড় করে ওঠে, এত বড় বাড়িতে আমাকে একা রেখে চলে যেতে বুক কাঁপলো না আপনার?